এপিসোড 10-এর গল্প শুরু হয় একটি রাস্তায়। একটি মেয়ে বিক্ষিপ্তভাবে হাঁটছে। হঠাৎই পেছন থেকে ইয়ংমি তাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে। সাথে সাথেই মেয়েটি মাটিতে পড়ে যায়। ইয়ংমি তার শ্বাস পরীক্ষা করে ভয় পেয়ে যায়। এরপর সে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর গিয়ে সে তার গাড়িটি থামায় আর কিছু একটা ভেবে সে তার গাড়িটি নিয়ে আবারও ঘটনাস্থলের দিকে যেতে শুরু করে। গাড়ি চালানোর সময় সে কিছু একটা খুঁজতে নিচে ঝুঁকে পড়ে আর ঠিক তখনই ভুল করে এক পথচারীকে ধাক্কা মারে। গাড়ি থামিয়ে যখন সে চেক করতে নামে তখন দেখে এ তো সেই মেয়ে যাকে সে কিছুক্ষণ আগেই পাথর দিয়ে মেরেছিল। ভয়ে সে চিৎকার করে ওঠে। এরপর গল্প চলে আসে ইউলিম ল ফার্মে। হোমিন তার কাজে ব্যস্ত। হঠাৎই এক পুলিশ তাকে ফোন করে জানায় ইয়ংমিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জেরা করার সময় ইয়ংমি বলেছে তার আইনজীবী কাং হোমিন, আর তিনি না এলে সে কোনো সহযোগিতা করবে না। যা শুনে হোমিন বেশ অবাক হয়। সে তো ইয়ংমি নামের কাউকে চিনেই না। তাই পুলিশের কথায় পরিস্থিতি বুঝতে সে থানায় আসে। ইন্টারোগেশন রুমে হোমিন ইয়ংমিকে জিজ্ঞেস করে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? ইয়ংমি উত্তর দেয়, আমি জানতাম তুমি সব ভুলে যাবে, তবে মনে রেখো আমার এই অবস্থার জন্য তুমিও দায়ী, তাই তোমাকেই আমার কেস লড়তে হবে। ইয়ংমির এ কথা শুনে হোমিন একেবারে হতবাক হয়ে যায়। এরপর হোমিন তার বন্ধুদের সব কিছু খুলে বলে, কিন্তু কেউই ইয়ংমিকে চিনতে পারে না। জো বলে, তোমার সব বন্ধুদের আমি জানি, কিন্তু ইয়ংমি নামের কারো কথা তো কখনো শুনিনি। সিওলা বলে, হয়তো হাই স্কুলের বন্ধু। কিন্তু হোমিন বলে, মনে হয় না, কারণ একে তো সে আমার বয়সে বড়, আবার সে হাই স্কুলও করেছে আমেরিকায়। যাই হোক, বুঝতে পারছি না। সিওলা জিজ্ঞেস করে, তাহলে এখন কি করবে? কেস নেবে? হোমিন চিন্তিত গলায় বলে, না নিলেও সমস্যা, আবার নিলেও ঝামেলা। তার উপর কোম্পানি এখন প্রোবোনো কেস নেয় না, মানে বিনা টাকায় মামলা চালানো যায় না। কিন্তু ইয়ংমিকে দেখে মনে হচ্ছে তার কাছে কোনো টাকাও নেই। পরের দিন লিজিন ইউনানের অফিসে আসে। মুখ ভার করে চেয়ারে বসতেই ইউনান জিজ্ঞেস করে, কি হয়েছে? লিজিন বলে, আমাদের টিম একেবারেই শুকনো আর বোরিং। মরুভূমিও মনে হয় আমাদের টিমের চেয়ে সবুজ। ইউনান হেসে জিজ্ঞেস করে, এমন বলছো কেন? লিজিন বলে, আমার মনে হয় আমাদের একটা টিম ডিনার করা উচিত। ইউনান বলে, কিছুদিন আগেই তো করেছিলে। লিজিন উত্তর দেয়, তাতে কি, প্রতি বছর একবার করব নাকি? তার উপর গতবার তো তুমিই আসোনি। অবশেষে ইউনান রাজি হয়। এটা শুনে লিজিন আনন্দে লাফিয়ে ওঠে, তাহলে আজকেই করি, আর আমি নিশ্চিত করব সবাই যেন আসে, বিশেষ করে অ্যাটর্নি ইয়ান। যা শুনে ইউনান স্মিত হেসে তার দিকে তাকিয়ে থাকে। রাতে পুরো লিটিগেশন টিম ডিনারে যায়। সবাই মিলে হাসি ঠাট্টা আর মজা করছিল। কিছুক্ষণ পর চেই বাইরে গিয়ে বসে। সে চিন্তায় ডুবেছিল। তখন হোমিন এসে জিজ্ঞেস করে, বাইরে কেন বসেছ? চেই বলে, ভেতরে দম বন্ধ লাগছিল। এরপর সে হোমিনকে নিজের মায়ের সমস্যার কথা বলে। এক লোক তার মাকে প্রতারণার জালে ফাঁসিয়ে তার নাম ব্যবহার করে অনেককে প্রতারিত করেছে। এখন সেই প্রতারিত ব্যক্তিরা তার কাছে 20 মিলিয়ন টাকা দাবি করছে। কাকতালীয়ভাবে আমার কাছে ডিপোজিট আর সেভিংস মিলিয়ে মোট 20 মিলিয়ন টাকাই আছে। অনেক কষ্টে আমি সেই টাকাগুলো জমিয়েছিলাম। যাই হোক, সবচেয়ে ভালো দিক হলো কোনো লোন নিতে হবে না। হোমিন বলে, আমার মনে হয় তোমার এই টাকা দিয়ে দেওয়া ঠিক হবে না। তুমি যদি আবারও তাকে বাঁচাও তবে সে নিজের ভুল কখনো বুঝবেই না। ভুল না বুঝলে বদলাবেও না। যেই অবাক হয়ে বলে, আমি তো এভাবে কখনো ভেবেই দেখিনি। বিষয়টির গভীরতা বুঝতে পেরে সে হোমিনকে ধন্যবাদ জানায়। ওদিকে অ্যাটর্নি ইউনান তাদের কথোপকথন শুনছিল। হোমিনের যুক্তি আর পরামর্শ শুনে সে কিছু না বলে চুপচাপ চলে যায়। পার্টি শেষ হওয়ার পর যখন সবাই হোটেল থেকে বের হয় তখন লিজিন হেসে বলে, কি বলো, দ্বিতীয় রাউন্ডে যাবে? সবাই রাজি হয়, কিন্তু অ্যাটর্নি ইয়ান যেতে অস্বীকার করে বেরিয়ে যায়। এরপর লিজিন কষ্ট পেয়ে বলে, দেখলে তো, এই শুকনো মরুভূমির কথাই বলছিলাম, পুরো মজাটাই নষ্ট করে দিল। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে সেও বেরিয়ে যায়। অন্যদিকে ইউনান চেইকে আলাদা ডেকে নেয়। গাড়ির ডিকি থেকে কয়েকটা ব্যাগ বের করে তার হাতে দিয়ে বলে, এগুলো তোমার বোনদের জন্য। কৃতজ্ঞ হয়ে চেই ধন্যবাদ জানায়। তারপর ইউনান আরও বলে, আমাদের কোম্পানি যেসব সহযোগী ঠিকভাবে নিয়ম মেনে চলে তাদের মার্কেট রেটের চেয়ে কম সুদে লোন দেয়। আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করব।
যাতে তোমার বোনদের নিয়ে একটি ভালো জায়গায় থাকতে পারো। ইউনান আরও বলে, যদি কোনো সময় বড় কারো পরামর্শ দরকার হয় অন্য কারো কাছে যেও না, সরাসরি আমার কাছে আসবে। যেই মাথা নেড়ে তার সম্মতি জানায়। এরপর ইউনান গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে লিজিন সরাসরি অ্যাটর্নি ইয়ানের বাসায় ঢুকে পড়ে। ইয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? লিজিন হাসতে হাসতে বলে, পানি খেতে চাই, অন্তত পানি তো দাও। ইয়ান পানি এনে দিলে লিজিন তার হাত ধরে পাশে বসায়। ইয়ান বলে, এই মহিলা তোমার জন্য উপযুক্ত নয়। লিজিন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কেন? ইয়ান শান্তভাবে বলে, একে তো সে তোমার থেকে বয়সে বড়, আর দুই, সে একসময় বিবাহিত ছিল এবং একটি মেয়েও আছে। এতে আমার কিছু যায় আসে না। তখন ইয়ান আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু লিজিন ইয়ানকে কিস করে ফেলে। এদিকে লকআপে ইয়ংমি আবারও সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যা তাকে বারবার কষ্ট দেয়। যখন সে স্কুলে ছিল, মেয়েরা তাকে অনেক নির্যাতন করত। কখনো তার উপর পানি ঢেলে দিত, কখনো খুব মারধর করত। এমনকি সব সীমা ছাড়িয়ে একদিন তারা সিগারেট দিয়ে তার মুখও পুড়িয়ে দেয়। ওই ভয়াবহ ট্রমার কথা মনে পড়তেই সে চিৎকার করে ওঠে। পাশের এক আসামি বলে, এটা তো প্রতিদিনই হচ্ছে, ওকে আসলে আলাদা সেলে রাখা উচিত। ভয়ে কাঁপতে কাঁপতে ইয়ং তাকিয়ে থাকে হোমিনের একটি পেপার কাটিংয়ের দিকে। অন্যদিকে সকালে লিজিন ঘুম থেকে উঠে দেখে অ্যাটর্নি ইয়ান নেই। লিভিং রুমে গিয়ে সে একটি নোট পায়। অফিসে যাওয়ার আগে একটি জরুরি কাজে বের হতে হলো। এরপর পুলিশ হোমিনকে জানায় ইয়ংমির অবস্থা খারাপ হচ্ছে। ডাক্তার বলেছেন সে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। হোমিন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? পুলিশ বলে, মানে প্রতি রাতে সে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। স্বপ্নের কষ্টও সে যেন বাস্তবে অনুভব করছে। এটা শুনে হোমিন চমকে যায়। সে ইয়ংয়ের সাথে দেখা করতে যায়। ইয়ং ধীরে ধীরে বলে, তুমি জানো আমি স্কুলে সব সময় টপার ছিলাম, হাই স্কুলেও তাই। হোমিন অবাক হয়ে বলে, কিন্তু রেকর্ডে তো দেখা যাচ্ছে তুমি শুধু স্কুল পর্যন্তই পড়েছ। তখন সে জানায় সে হাই স্কুলের দ্বিতীয় বর্ষেই পড়া ছেড়ে দিয়েছিল, কারণ তখন সে প্রচণ্ড টর্চারের শিকার হয়েছিল। ইয়ং নিজের মুখের দাগ দেখিয়ে কাপা গলায় বলে, এটা সিগারেট দিয়ে পোড়ানো হয়েছিল। হোমিন জিজ্ঞেস করে, মানে তোমাকে টর্চার করা মেয়েটি সেই চোসিয়ন যে তোমার গাড়ির সামনে এসে মারা গেল? ইয়ং চোখ নামিয়ে ফিসফিস করে বলে, এই দাগও ওই দিয়েছে। ভেবেছিলাম জিইডি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হব, কিন্তু রাতে দেখা ওই দুঃস্বপ্ন আর দিনই সে যন্ত্রণার বাস্তব অনুভব আমার সব স্বপ্ন ভেঙে দেয়। অসংখ্য ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। ওষুধ খেলেই শরীর অবশ হয়ে যেত, না খেলে যন্ত্রণায় কুঁকড়ে থাকতাম। শেষ পর্যন্ত পড়াশোনায় ছেড়ে দিতে হলো। হোমিন বিস্মিত হয়ে বলে, কিন্তু তুমি তো বলেছিলে এর জন্য অনেকটা আমিও দায়ী। ইয়ং কোনো উত্তর দেয় না, শুধু ফিসফিস করে বলে, এখন আমার বিশ্রাম দরকার। অন্যদিকে লিজিন অফিসে গিয়ে দেখে অ্যাটর্নি ইয়ান এখনও আসেনি। সিও জানায় তিনি একটা কেসের কাজে বাইরে গেছেন, হয়তো কাল ফিরবেন। লিজিন তাড়াহুড়ো করে বলে, ঠিক আছে, ফিরে এলে আমাকে জানিও। সিও জিজ্ঞেস করে, জরুরি কিছু? না, এমনি তাকে আমি খুঁজছিলাম। এদিকে ইউনান ব্যাখ্যা করে, এই চুক্তি অনুযায়ী যদি ওই কোম্পানির সিইওর উপর টাকা হেরফেরের অভিযোগ ওঠে তাহলে কল অপশন ব্যবহার করা যাবে। সহজভাবে বললে কল অপশন এক ধরনের চুক্তি, যা কাউকে আগেই একটি নির্দিষ্ট দামে অভিযুক্ত ব্যক্তি অথবা কোম্পানির শেয়ার কেনার অধিকার দিয়ে দেয়। যেমন ধরুন আপনার কাছে একটি বাড়ি আছে, আমি আগেই চুক্তি করলাম যদি কোনো শর্ত ভঙ্গ হয় আমি সেই বাড়ি আপনার কাছ থেকে খুব কম দামে কিনে নিতে পারবো। মিস্টার জং বলে, তার মানে ব্লু স্টোন হাইনিকোরকে 15 বিলিয়ন ঋণ দিল। তারপর সিইওর বিরুদ্ধে তারা একটি অভিযোগ তুলে কল অপশন পাওয়ারটি ব্যবহার করে। ফলে হাইনিকোরের শেয়ার তারা বিনামূল্যে দখল করে নেয়। আর কিছুদিনের মধ্যেই ওপিটি কোম্পানির কাছে হাইনিকোরের টেকনোলজি বিক্রি করে 100 বিলিয়ন মুনাফা তুলে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো ওপিটি আর হাইনিকোর দুটোই একই ল ফার্মের ক্লায়েন্ট। নায়ন বিস্মিত হয়ে বলে, মানে মিস্টার চিয়ন সরাসরি এগিয়ে না এসে তৃতীয় পক্ষকে ব্যবহার করেছেন, যেন আইনের চোখে সব কিছু বৈধ দেখায়। মিস্টার চিয়ন আসলে অনেক বড় খেলা খেলেছেন। মিস্টার চিয়ন ব্লু স্টোন কোম্পানির আড়ালে নিজের লাভ করলেন, আবার ওপিটি কোম্পানির কেসও লড়লেন, আর সব কিছুর বদলে তিনি কয়েক বিলিয়ন টাকা ফি হিসেবে পেলেন। আসলে এটি এক ধরনের কর্পোরেট খেলা। চুক্তিতে সামান্য ফাঁক রেখে অভিযোগের ভিত্তিতে অন্য কোম্পানি থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়া।
এরপর মিস্টার জং বলেন, মনে হয় না তিনি কোনো প্রমাণ রেখে গেছেন। তখন মিস নায়ন রহস্যময় ভঙ্গিতে বলে ওঠে, আমার কাছে হয়তো একটা উপায় আছে। হোমিন ফোনে কথা বলতে বলতে অফিস বিল্ডিংয়ে ঢুকছিল। ঠিক তখনই ইউনান তাকে টেনে নেয় আর মুহূর্তের মধ্যেই এক মহিলা ছুটে এসে হোমিনের উপর পানীয় ছুঁড়ে মারে। সে চিৎকার করে বলে, তুমি কিভাবে আমার মেয়ের খুনির মামলা নিতে পারো? ইউনান বাধা দিতে গেলে মহিলা ক্ষুব্ধ কণ্ঠে বলে, সরে দাঁড়ান, আমি ওর মুখ ভেঙে দেব। এই দৃশ্য দেখে হোমিনের মনে ভেসে ওঠে স্কুল জীবনের এক ভয়াবহ স্মৃতি। তার মনে পড়ে কিভাবে কয়েকজন মেয়ে মিলে ইয়ংমিকে নির্যাতন করত, আর সে সব জেনেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকত। সেই অপরাধবোধ মনে পড়তেই হোমিন আতঙ্কে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। হোমিন সরাসরি তার মায়ের কাছে গিয়ে বলে, ইয়ংমি যে আমাদের স্কুলে কিম সোয়েন নামে পরিচিত ছিল, তার উপর এক খুনের অভিযোগ এসেছে। মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, তুমি এসব আমাকে বলছো কেন? আমি কি তাকে চিনি? হোমিন উত্তর দেয়, মনে করার চেষ্টা করুন। অনেক আগে আমি আপনার এক ইন্টারভিউ পড়েছিলাম। সেখানে আপনি বলেছিলেন, আমার জীবনে কোনো কিছুর জন্য আফসোস নেই। সত্যিই কি তাই? আপনি কি কিম সোয়েনের সাথে ন্যায় করেছিলেন? আমার মনে হয় অন্তত এই কারণে হলেও আপনার আফসোস করা উচিত। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর হোমিন গিয়ে দেখা করে ইয়ংমির সাথে। সে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আসলে কে, কিন্তু তুমি তোমার নাম বদলে ফেলেছ কেন? কারণ আমি সেই নামকে ঘৃণা করি। হোমিন কিছু বলতে চাইছিল, কিন্তু ইয়ংমি তাকে থামিয়ে দিয়ে বলে, অপরাধ দেখে চুপ করে থাকা মানে অপরাধীর পক্ষ নেয়া। আমি মনে করি তুমিও সমানভাবে দায়ী। হোমিন জিজ্ঞেস করে, এখন তুমি কি চাও? ইয়ংমি দৃঢ় কণ্ঠে বলে, আমাকে এই খুনের অভিযোগ থেকে মুক্ত করে দাও। এই কথা শুনে হোমিন অবাক হয়ে যায় এবং বলে, তুমি যতটা কষ্ট সহ্য করেছ তা হয়তো শাস্তি কমানোর কাজে লাগতে পারে, কিন্তু ঘটনার বর্ণনা অনুযায়ী খুনের অভিযোগ পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। যদি কেউ সে সময় আমার পাশে দাঁড়াতো তাহলে হয়তো এই ঘটনাই ঘটতো না, আর আজ আমি তোমার জায়গায় থাকতাম। আমি জানি আমার দাবি সঠিক নয়, কিন্তু একবারের জন্য হলেও আমাকে সাহায্য করো। হোমিন দ্বিধায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই ইউনানের কাছ থেকে একটা মেসেজ আসে, তুমি ঠিক আছো তো? অফিসে গিয়ে সেই ইউনানকে ধন্যবাদ জানায়। ইউনান জিজ্ঞেস করে, ওই মহিলা কি ভিকটিমের মা? হ্যাঁ, ভিকটিম চো সিয়ন, আমি ও ইয়ংমি আমরা একই স্কুলে পড়তাম। তারা দলবদ্ধ হয়ে ইয়ংমিকে নির্যাতন করত। সেদিনের দুর্ঘটনায় চো সিয়ন মারা গেছে। এখন আমি যেভাবেই হোক ইয়ংমিকে নির্দোষ প্রমাণ করতে চাই, কারণ এখানে আমি নিজেও দায়ী। ইউনান বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে? এরপরই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখা যায় হোমিনের মা গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎই সিয়ন তার গাড়ির সামনে চলে আসে। সে নিজে অল্পের জন্য রক্ষা পেলেও তার ফোন সেখানেই পড়ে যায়। সে সময় তার ফোনে আসে গ্রুপ চ্যাটের এক নোটিফিকেশন। সেখানে ছিল ইয়ংমিকে নির্যাতন করার বিভিন্ন ছবি ও ভিডিও। আর সেই ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছিল যে মেয়েটিকে তারা কিছুক্ষণ আগে দেখেছিল সেই ছিল ওই নির্যাতনকারীদের নেতা। হোমিনের মা রেগে গিয়ে মেয়েটির মাকে ডেকে পাঠান এবং একটি স্কুল মিটিং দাবি করেন। তিনি চেয়েছিলেন যেন ইয়ংমির নিরাপত্তা নিশ্চিত হয় আর একটা ফৌজদারির মামলার মাধ্যমে ক্ষতিপূরণ দেয়া হয়। কিন্তু ভিকটিমের মা তখন তাকে হুমকি দেন। তিনি জানান তার স্বামী স্কুল বোর্ডের চেয়ারম্যান, আর এই ব্যাপারটা যদি প্রকাশ করা হয় তবে তোমার মেয়েরও ক্ষতি হতে পারে। এসব কথা হোমিনও শুনেছিল, তবে শেষ পর্যন্ত তার মা চুপ থেকে যান এবং হোমিনও ঘটনাটা ভুলে যায়। কিছুদিন পর ইয়ংমি স্কুল ছেড়ে চলে যায় আমেরিকায়। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। হোমিন এবার ইউনানকে অনুরোধ করে, স্যার আমি নিজেই এই কেসটা লড়তে চাই। ইউনান বলে, মনে রেখো এটা তোমার প্রথম ক্রিমিনাল কেস, পারবে তো? হোমিন আত্মবিশ্বাসের সাথে বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব স্যার। এদিকে অন্য দৃশ্যে মিস নায়ন চেইয়ানের সাথে এক হোটেলে বসেছিল। চেইয়ান তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল আর বলছিল, আপনার ভেতরে এক অদ্ভুত শূন্যতা আছে, হয়তো আমি তা পূরণ করতে পারি। তার কথা শুনে নায়নও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ক্যামেরা ধীরে ধীরে হোটেলের একটি রুমে চলে যায়, যেখানে বিছানার পাশে মিস নায়নের জুতো এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা যায়। পরদিন কোর্টে সবাই হাজির হয়। সবার সামনে হোমিন দৃঢ়ভাবে দাবি করে যে ইয়ংমি আসলে নির্দোষ। বিচারক শান্তভাবে বলেন, তুমি জানো তো, না বুঝে এমন দাবি আসামির জন্য উল্টো ক্ষতিকর হতে পারে। হোমিন বিনা দ্বিধায় উত্তর দেয়, জি আমি ভেবে দেখেছি।
আমার ক্লায়েন্ট যা করেছে সেটা আসলে হত্যাকাণ্ড ছিল না। সে ব্যাখ্যা করে ইয়ংমি যে পাথর নিক্ষেপ করেছিল সেটাকে ইচ্ছাকৃত আক্রমণ হিসেবে ধরা যায় ঠিকই, কিন্তু সেটা সরাসরি তার মৃত্যুর কারণ নয়। আসল মৃত্যু ঘটেছিল এক সড়ক দুর্ঘটনায়, যা ছিল একেবারে অপ্রত্যাশিত ও অপরিকল্পিত। অর্থাৎ এখানে খুন করার ইচ্ছা ছিল না, ফলে আইন অনুযায়ী এটা অসাবধানতাবশত মৃত্যু হিসেবে গণ্য হবে। বিচারক মাথা নেড়ে বলেন, ঠিক আছে, বিষয়টা পরিষ্কার। কিন্তু অভিযোগকারী পক্ষের আইনজীবী এতে রাজি হলেন না। তিনি জোর দিয়ে বললেন, এ সব কিছুই পরিকল্পিত ছিল। তাই তারা ইয়ংমির বিরুদ্ধে খুনের চেষ্টা, অনিচ্ছাকৃত হত্যা এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো অভিযোগ আনে। কোর্ট থেকে বেরিয়েই ইউনান হোমিনকে বলে, তুমি খুব ভালো করেছো, তবে শুধু যুক্তি দিয়ে কেস জেতা যায় না। আসল জয় তখনই হবে যখন তোমার যুক্তিকে সমর্থন করার মতো প্রমাণ তোমার কাছে থাকবে। হোমিন মাথা নেড়ে বলে, স্যার, আমি বুঝেছি। এরপর অন্যরাও হোমিনের প্রশংসা করে এবং বলে, আমরাও তোমার সাথে থাকব। রাতে পুরো টিম একসাথে কাজ করছিল। ঠিক তখন হোমিনের ফোনে তার মায়ের একটি টেক্সট আসে, আমি ইমেইলে কিছু তথ্য পাঠিয়েছি, চেক করো। সেগুলো ছিল ভিকটিম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডস। তার মা তাকে এও মনে করিয়ে দেন, মানুষের কিছু অভ্যাস সাধারণত বদলায় না, এই সূত্র ধরে তথ্য খুঁজে দেখো। আর ইয়ংমির ফিও আমি ট্রান্সফার করে দিয়েছি। ওদিকে প্যারালিগাল চেইয়ান হাজুসিকের সাথে দেখা করে। হাজুসিক রেগে গিয়ে বলে, তুমি কোনো ছবি তুলোনি? চেইয়ান বলে, তুলেছিলাম, কিন্তু ভুল করে ডিলিট হয়ে গেছে। শুনেই সে চিৎকার করে ওঠে, একটা কাজও ঠিকমতো করতে পারো না। চেইয়ান তাকে আশ্বস্ত করে বলে, এই মঙ্গলবার আবারও দেখা হবে। হাজুসিক খুশি হয়ে বলে, এবার আর ভুল করো না। চেইয়ান সম্মতি জানিয়ে চেম্বার থেকে বেরিয়ে যায়। এদিকে ইউনান দূর থেকে ঘটনাটি দেখে ফেলে। দুপুরে ক্যাফেতে বসে সে তার মনের সন্দেহ নিয়ে কথা বলতে শুরু করে। মিস্টার চিয়ন হয়তো আবারও কোনো ব্ল্যাকমেলের ফাঁদ পাততে শুরু করেছে। কাউকে পদচ্যুত করতে চাইলে তার সেই একই পদ্ধতি, নোংরা সম্পর্ক তৈরি করা, গোপন ভিডিও বানানো, তারপর ব্ল্যাকমেল করা। মিস নায়ন তখনও কিছু বুঝতে পারছিল না, কিন্তু সে এবার ভয় পেতে শুরু করে। ইদানিং চেইয়ান তাকে প্রায়ই দেখা করার আমন্ত্রণ জানায়। পরদিন কোর্টরুমে দাঁড়িয়ে হোমিন এক চমকপ্রদ তথ্য প্রকাশ করে। এমন বহুবার দেখা গেছে যে ভিকটিম চোসিয়ন সিগন্যালের তোয়াক্কা না করে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছে, অথচ সেখানে ওভারব্রিজ ও টানেল দুটোই ছিল। এই সেয়ন গত 3 বছরে অন্তত 12 বার ট্রাফিক আইন ভায়োলেশন করেছে। বলা যায় কোনো কিছু তোয়াক্কা না করে অসতর্কভাবে মাঝপথ দিয়ে রাস্তা পার হয়েছিল তার একটা অভ্যাস। মৃত্যুর 3 মাস আগেও সে একইভাবে রাস্তা পার হতে গিয়ে একটি ট্রাকের আঘাতে আহত হয়েছিল এবং তাকে চিকিৎসা নিতে হয়েছিল। এরপর হোমিন জানায়, সে ও তার টিম দুর্ঘটনাস্থলের গত 6 মাসের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছে। সেখানে দেখা যায় যে বারের পাশে আসামি ভিকটিমকে পাথর দিয়ে আঘাত করেছিল সেই বারটিতে ভিকটিম চোসিয়ন প্রায় নিয়মিতই যেত। গত 6 মাসে সে অন্তত 34 বার সেখানে গিয়েছে এবং প্রতিবারই তাকে বিপজ্জনকভাবে রাস্তা পার হতে দেখা গেছে। এমনকি দুর্ঘটনার সময়ও সে অসতর্কভাবে মাঝপথ দিয়েই রাস্তা পার হচ্ছিল। এসব শুনে ভিকটিমের মা চিৎকার করে ওঠে, তার মানে আমার মেয়ে তার মৃত্যুর জন্য দায়ী। বিচারক তাকে শান্ত হতে বলেন। এরপর হোমিন আরও বলে, এই ঘটনাকে সরাসরি খুন হিসেবে দেখা উচিত নয়। এখানে দুটো আলাদা ঘটনা আছে। প্রথমটা মাথায় আঘাত পাওয়া, আর দ্বিতীয়টা হলো সড়ক দুর্ঘটনায় মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পাথরের আঘাতে ভিকটিম তার মাথায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো আঘাত পেয়েছিল, কিন্তু তার মৃত্যুর আসল কারণ হলো গাড়ি চাপায় তার হৃদযন্ত্র ফেটে যাওয়া। এই শক্ত যুক্তি ও প্রমাণের সামনে প্রসিকিউশনের তেমন কিছু বলার মতো ছিল না, তাই সে আসামির 25 বছরের শাস্তি দাবি করে। এরপর বিচারক আবারও আসামি পক্ষকে যুক্তি উপস্থাপন করতে বলেন। তখন হোমিন 12 বছর আগের সেই ভিডিও ফুটেজ আদালতকে দেখায়, যা তার মা বহু বছর ধরে জমিয়ে রেখেছিলেন। ফুটেজে দেখা যায় স্কুলে পড়ার সময় ভিকটিম চোসিয়ন বারবার ইয়ংমিকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এর পাশাপাশি সে আদালতে ইয়ংমির বুলিংয়ের আগের কিছু ভিডিও দেখায়। সেখানে দেখা যায় ইয়ংমি ছিল এক প্রাণচঞ্চল মেধাবী শিক্ষার্থী, যে ছিল তার ক্লাসের টপার, আর সে একজন সুনাগরিক হয়ে সমাজে তার অবদান রাখতে পারত। যদি তার সাথে এমন নির্যাতনের ঘটনা না ঘটত, তবে ইয়ংমি আজ আসামির কাঠগড়ায় থাকতো না,
সে হয়তো একজন আইনজীবী হয়ে আমার পাশেই দাঁড়িয়ে থাকতো, না হলে হয়তো আরও ভালো কিছু। তবে এও সত্যি যে ইয়ংমির অপরাধ শাস্তিযোগ্য, তাকে অবশ্যই তার অপরাধে শাস্তি পেতে হবে। কিন্তু এই শাস্তি যদি শুধু শাস্তির বিচারেই হয়, তবে আরও একটি জীবন ধ্বংস হয়ে যাবে। বিচারক নিশ্চুপ, সব শুনছিলেন। এর সাথে হুমিন একটি পিটিশনও আদালতে জমা দেয়, যেখানে তার নিজের সহ 84 জনের সাক্ষ্য ছিল। তারা সবাই সে সময়ের সহপাঠী এবং তারা সবাই ইয়ংমির জন্য একটি নতুন শুরুর সুযোগ চাইছিলেন। শেষে বিচারক কাং হুমিনের যুক্তি গ্রহণ করেন এবং সমস্ত কিছু বিবেচনা করে চূড়ান্ত রায় দেন, মাত্র 2 বছরের কারাদণ্ড। আদালতের ভিড়ের মধ্যে ইয়ংমি গভীরভাবে তাকিয়েছিল কাং হুমিনের দিকে, কৃতজ্ঞতায় ভরা এক দৃষ্টি। অবশেষে দেরিতে হলেও ইয়ংমির প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়েই এপিসোডটি শেষ হয়ে যায়।